ভোটার তালিকা সংশোধনীর কাজ চলছে এবং এই মুহূর্তে ব্যস্ত বিএলওরাও। যদিও ভোটার তালিকার সংশোধনীর যে ফর্ম, সেই ফর্ম কিন্তু জমা দেওয়া হয়ে গেছে, সেই ফর্ম ভেরিফাই হয়ে গেছে। এবার অপেক্ষা হচ্ছে কবে খসড়া তালিকা প্রকাশিত হবে। 16ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। তাই মানুষজন এখন 16ই ডিসেম্বর কিভাবে খসড়া তালিকা দেখবেন বা বিএলওরা এই খসড়া তালিকার সঙ্গে কতটা তাদেরকে তার জন্য কাজ করতে হচ্ছে বা তাদের কাছে খসড়া তালিকা দেখার কোনো সম্ভাবনা আছে কিনা, মানুষজন এসে দেখতে পারবেন কিনা, সেই সমস্ত খবর নিয়ে আমরা উপস্থিত হয়েছি। সেই সমস্ত তথ্যই আপনাদের জানাবো। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি চিরঞ্জীব কুমার নাথকে। তিনি বিএলও এবং তিনি পেশায় অবশ্য একজন শিক্ষক। পাশাপাশি এই যে খসড়া তালিকা কাজ চলছে এবং এই যে সংশোধনীর কাজ চলছে, তার সঙ্গে তিনি যুক্ত আছেন। আর+ নিউজে আপনাকে স্বাগত। ধন্যবাদ। বেশ মাসখানেকেরও বেশি সময় ধরে আপনারা এই কাজটা করছেন। এখন তো ফর্ম সমস্ত কিছুই আপলোড হয়ে গেছে বলা যেতে পারে, এবং পাশাপাশি খসড়া তালিকা কবে প্রকাশিত হবে তারই অপেক্ষা। কিন্তু খসড়া তালিকা দেখবে কি করে মানুষ? কোন সাইটে গেলে পরে দেখতে পাবে? প্রথম প্রশ্ন এটাই করলাম। দেখুন, খসড়া তালিকা যেটা আমরা দেখব, আমরা এর আগেও যে যাবতীয় কাজগুলো করেছি অনলাইনের মাধ্যমে, যেগুলো মানুষ ফর্ম ফিল আপ করেছেন, সেগুলো ওই voters.eci.gov.in, সেখানে যেমন আমরা দেখেছি নির্দিষ্ট কোনো তথ্য এখনও দেয়নি আমাদের নির্বাচন কমিশন। তবে এর আগে আমরা দেখেছি যে বিহারের যে এসআইআর হয়েছিল, সেখানকার যে তথ্যটা আপলোড হয়েছিল ওই voters.eci.gov.in। আমরা আশা করছি যে ওই একটাই যেটা ওয়েবসাইট, মানে আমাদের ইসিআই নির্বাচন কমিশনের, সেই ওয়েবসাইটেই ওদের খসড়া তালিকাটা দেওয়া হবে, ওখানে দেবে। প্লাস আমাদের বুথ লেভেল যারা আধিকারিকরা ছিলেন, আমাদের এজেন্টরা ছিলেন, আশা করি তাদের কাছেও সেই তালিকা পৌঁছে যাবে, আমাদের কাছেও সেই তালিকা আসবে। মানে কোনো মানুষ যদি চায় যে বিএলওর কাছে গিয়ে খসড়া তালিকা দেখে আসবো, নিজের নামটা দেখবো, তাহলে কি সে দেখতে পারবে? অবশ্যই সেই সুযোগ থাকবে, কারণ এর আগে যেমন আমাদের কি ওই পার্টটা দিয়েছিল আমাদের জেরক্স করে, যে সে 2002 সালে তাদের নাম আছে কি না, বা সেই পার্টটা ডাউনলোড করে নেওয়ারও সুযোগ ছিল, যেটা আমরা করেছিলাম। করে নিয়ে আমরা সবাই যখন জমা দিচ্ছিল সেটা দেখে দেখে ফিল আপ করছিলাম ফর্মটা। আশা করছি এবারও সেরকম থাকবে, এবং এই ফর্মটা যখন আপলোড হবে ওখান থেকে ডাউনলোড করে সবার কাছে এটা তথ্যটা চলে যাবে। যারা টেক সেভি নন, যারা দেখতে পারেন না, তারা নিশ্চয়ই এরকম হেল্পলাইন কিছু থাকবে, বা আমাদের কাছে আসলে জানতে পারবে, বা যারা এজেন্টরা ছিলেন তাদের কাছে গেলেও জানতে পারবে, বা হয়তো কোনো পার্টির তরফ থেকে যেমন সহায়তা কেন্দ্র বুথে বুথে, মানে বিভিন্ন জায়গায় জায়গায় করা হয়েছিল, সেখানে গেলেও নিশ্চয়ই তারা জানতে পারবে। এই খসড়া তালিকায় যদি কারো নাম না থাকে, তখন কি করণীয় সেই ভোটার বা সেই ব্যক্তির? দেখুন, নাম না থাকার অনেকগুলো কারণ থাকতে পারে। এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। অনেক মানুষ খুবই প্যানিকড হয়ে আছেন, অনেকে জিজ্ঞেস করছেন যে আমার নাম থাকবে তো। সুতরাং আমি বলবো যে এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো দরকার নেই। অনেক কারণে নাম না থাকতে পারে। নতুন নাম যারা তুলছে তাদের নাম নেই, যারা বাইরে বাইরে ঘুরে বেড়াতো তারা অনেকে নাম তোলেনি, নাম নাও থাকতে পারে। ওই যে 13 দফা যে লিস্টটা দিয়েছেন আমার কাছে আছে, সেই লিস্টের যে কোনো একটা দেখালে, সঙ্গে আধার কার্ড যদি থাকে সেটাও দেখাতে পারেন, তাদের বয়সের একটা অ্যাডমিট কার্ড, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বা বয়সের প্রমাণপত্র কোনো, বা স্থায়ী নাগরিকের যে কোনো পাসপোর্ট যদি থাকে, এই ধরনের 13 দফা আছে, তার মধ্যে যে কোনো একটা যদি হিয়ারিংয়ে সাবমিট করে অবশ্যই তার নাম থাকবে। মানে গাইডলাইনটা আপনারা বলে দেবেন, বা কোনো ব্যক্তি কিভাবে জানবে যে তাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, সেই খবরটাও কি আপনারাই গিয়ে দেবেন? একদমই। আমাদের কালকে একটা নোটিফিকেশান এসে দেখলাম আর কি, যে এন্টায়ার প্রসেস যতদিন পর্যন্ত চলবে আমাদের এই কাজটা, এসআইআরের কাজটা, মানে 14 ফেব্রুয়ারি পর্যন্ত, ততদিন পর্যন্ত আমাদেরকে ফুল টাইম হিসেবে এখানে নেওয়া হলো। মানে কি, এতদিন আমরা জানতাম যে আমাদের এই সাবমিট করলাম মানে আমাদের কাজটা শেষ হয়ে গেল, কিন্তু এখন দেখছি সেটা নয়। কারণ 16 তারিখে যখনই যাদের নাম আসবে না বা যাদের হিয়ারিংয়ে ডাকা হবে, আমাদের মাধ্যমেই তাদেরকে খবর দেওয়ার একটা ব্যবস্থা নিশ্চয়ই ওনারা করবেন। যেমনভাবে আমরা পৌঁছে দিয়েছিলাম ফর্মটা, তেমনিভাবে আমরাই সেই তথ্যটা তাদের কাছে পৌঁছে দেবো যে আপনাদের হিয়ারিংয়ে নাম ডাক চিঠি এসছে, আপনারা এই তথ্যগুলো রেডি রাখবেন, যেদিন আপনাদেরকে বলবো সেদিন আপনাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে। সেখানে কি আপনারা উপস্থিত থাকবেন, মানে যেখানে হিয়ারিং হবে?
আমার ধারণা, আমার ইনটিউশন বলছে অবশ্যই থাকার কথা, কারণ যেহেতু তার সঙ্গে আমার ইন্টারাকশন হয়েছে, আমি তাকে চিনি, জানি, সে আমার কাছে কমফোর্টেবল, আমি তাকে হয়তো হিয়ারিংয়ে ইআরও সাহেব বা নির্বাচন কমিশনের লোকের কাছে তাকে সাবমিট করতে হবে তথ্য, কিন্তু আমি তাকে গাইড করে নিয়ে যাব। আশা করছি এরকম একটা কোনো নির্দেশ আমাদের ক্ষেত্রে আসবে। যাদের সদ্য 18 বছর হয়েছে তারা কি করবে? মানে তাদেরকে কি ফর্ম 6টা ফিল আপ করতে হবে শুদ্ধ নাম তোলার জন্য, না তারাও মানে এইভাবেই প্রসেসিংয়ে যাবে বা তাদের অপেক্ষা করতে হবে? সেই হিসাবে কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই, তবে আমাদেরকে যেটা বলেছিল যে ফর্ম 6 তো আমরা দিচ্ছিলাম, ফর্ম 6, ফর্ম 7 কারেকশনের জন্যে, ফর্ম 8 এগুলো আমরা দিচ্ছিলাম। তো সেইগুলো আশা করছি যে এই সময়ের মধ্যেই নিষ্পত্তি হবে সব ব্যাপারটা আর কি, যারা নতুন ফর্ম ফিল আপ করেছে বা যারা কারেকশনের জন্য অ্যাপ্লাই করেছিল। আশা করছি 31শে জানুয়ারির মধ্যে এই ব্যাপারগুলো সব সমাধান হয়ে যাবে। এই যে বারবার আসছে যে কখনো 58 লক্ষ নাম বাদ যাচ্ছে, তারও বেশি নাম বাদ যাচ্ছে, মানুষের একটা আতঙ্ক মনের মধ্যে আছে যে আমার নামটা বাদ যায়নি তো, বা অমুকের নামটা বাদ যায়নি তো, এই জিনিসটা মানুষের মধ্যে একটা আসছে। তো যারা বৈধ ভোটার তাদের ক্ষেত্রে কি বলবেন? তারা কি মানে নিশ্চিন্তে থাকবেন, না তাদের সঙ্গে এরকম কিছু হতে পারে? দেখুন, 58 লক্ষ 1 কোটি যে গল্পটা, এটা একটা সার্বিক চিত্র, মানে টোটাল ওয়েস্ট বেঙ্গল, সারা পশ্চিমবঙ্গের একটা চিত্র। সুতরাং ওইটা নিয়ে ভেবে একদম লাভ নেই। হ্যাঁ, আমরা ওই গোষ্ঠীতে না গিয়ে ব্যক্তিতে যাই আর কি। আমার কি আছে সেটা আমি দেখি। আমার যদি সব তথ্য থাকে বা আমি যদি এখানকার নাগরিক হই, আমার যদি সব ডকুমেন্ট থাকে, সাথে একেবারে নিশ্চিত থাকুন কেউ বাদ যাবে না। মানে বৈধ ভোটারদের চিন্তা করার কোনো কারণই নেই। এটা প্রথম থেকেই বলে আসছি, আমি শুধু না, সবাই বলছে, সব বিএলওরাই বলছে বা নির্বাচন কমিশন বলছে, বৈধ কোনো ভোটারের নাম কোনো মতে বাদ যাওয়ার কোনো উপায় নেই আর কি। আমরা যেভাবে যে প্রসেসের মধ্যে যাচ্ছি তাতে উপায় নেই, কোনো বাদ যাবেই না। এই যে ফর্মটা ফিল আপ করতে হয়েছে, সেখানে সেলফ ম্যাপিং আছে, প্রোজিনি ম্যাপিং আছে এবং নন ম্যাপিং, তিনটেই দেখেছেন আপনারা। একটু ডিভিশনটা বলে দিন যাতে মানুষের সুবিধা হয়। দেখুন, আমাদের প্রথমে কী ছিল যে আমার 2002 সালে নাম ছিল কি না, যদি থাকে তাহলে সেই তথ্যটা আমি দিয়ে আমার সঙ্গে ম্যাপিং করব। 2025-এর তথ্য নির্বাচন কমিশনের কাছে আছে, সেই অনুযায়ী চিঠি এসছে। ওনারা চাইছেন কি 2002 সালে আমার নাম ছিল কি না, তাহলে আমার যদি নাম থাকে আমি ফর্মের বাঁদিকে আমরা সবাই করে সেটা ম্যাপিং করেছি। আমার নেই, যে কোনো কারণে আমার তখন 18 বছর হয়নি বা আমি যে কোনো কারণে আমার নাম তুলিনি, তাহলে আমার বাবা, মা, দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুমা এদের নাম থাকবে যে কোনো একটা। এই 6 জনকে এরা রক্তের সম্পর্ক হিসেবে গণ্য করছেন। তো এই 6 জনের যে কোনো একজনের যদি থাকে তাহলে সেটাকে আমরা ওই ফর্মের ডান দিকে আমরা প্রোজিনি ম্যাপিং হিসাবে দিয়েছিলাম। আর যদি এদের কোনোটাই না থাকে, ধরুন আমারও নেই, আমার রক্তের সম্পর্ক কারোরই নাম তোলা নেই, তাহলে সেটা নিচের পার্টটা ফাঁকা থাকবে। সেক্ষেত্রে তাদের ওই হিয়ারিংয়ের ডাক আসতে পারে। সুতরাং সেক্ষেত্রেও ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আবারও বলছি, ওই 13 দফা যে আছে, আমি এই দেশে পড়াশোনা করেছি, আমার এই দেশে জন্ম হয়েছে বা আমার পাসপোর্ট আছে, কিছু না কিছু থাকবেই, 13 দফার মধ্যে একটা নথি থাকলে সেটা দেখালেই সঙ্গে সঙ্গে ওনারা সেটা পাস করে দেবেন, সেরকম একটা আভাস পেয়েছি আমি। এই যে প্রোজিনি ম্যাপিং, সেটার উপরে একটা বিশেষ জোর দেওয়া হয়েছে এবং বেশিরভাগ ভোটার দেখা যাচ্ছে যে প্রোজিনি ম্যাপিংয়ের মাধ্যমে, মানে 2002-এ বহু ভোটারের নাম নেই, প্রোজিনি ম্যাপিংয়ের মাধ্যমে তাদের করা হচ্ছে। তো সেক্ষেত্রে 6টি সম্পর্ক দেওয়া হয়েছে, বাবা, মা, দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুরমা। কিন্তু যদি কারোর সেক্ষেত্রে একটাও না থাকে, তাহলে কাকা, দাদা, ভাই এগুলোর মাধ্যমে কি কোনো সাহায্য পেতে পারে যদি তাকে হিয়ারিংয়ে ডাকা হয়? তারপরে মানে আপনারা কি সেই গাইডটা তাদের দিতে পারবেন যে এর মানে বাড়ির পরিবারের আছে কিন্তু তার প্রোজিনি ম্যাপিংটা তার করা হচ্ছে না কারণ তার বাবা মা ছিল না, হয়তো বা দাদু দিদা ছিল না, কিন্তু দাদার আছে বা কাকার আছে, মানে তার ফ্যামিলিগতভাবে আছে? দেখুন, ফর্মে তো সেইটা দেওয়ার কোনো জায়গায় ছিল না, এবং আমাদের অ্যাপের মাধ্যমে যখন আমরা সেটা সাবমিট করেছি সেখানেও কোনো জায়গা ছিল না সেটা দেওয়ার। কিন্তু আমার মনে হয়, বা এটা সম্পূর্ণ যারা হিয়ারিংটা করবেন তাদের উপরে নির্ভর করছে যে সেটাকে তারা কী চোখে দেখবেন, মানে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন না কীভাবে দেখবেন, সেটা তাদের উপর নির্ভর করছে পুরোটাই। যেহেতু আমার হয়তো সবার আছে, দাদা, কাকা, জ্যাঠা সবার আছে, যে কোনো কারণে আমার ফ্যামিলির বাবা, দাদু, কাকুর নেই, সেক্ষেত্রে মনে হয় সেটা একটা সাপোর্ট হিসেবে কাজ করলেও করতে পারে। কিন্তু ডকুমেন্ট যদি বলেন, তাহলে ডকুমেন্ট যে 13 দফার নির্বাচন কমিশনের সরকারি তথ্য অনুযায়ী সেই ডকুমেন্টগুলোর কিন্তু মেন সাপোর্ট, এটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, কিন্তু মেন সাপোর্ট কিন্তু ওই 13 দফা ডকুমেন্টগুলো।
সবচেয়ে ঝক্কি কাদের, অর্থাৎ যারা সেলফ ম্যাপিং হচ্ছে তারা তো তাদের কোনো কিছুই লাগছে না, যেতেও হচ্ছে না, প্রজেনি ম্যাপিং সেক্ষেত্রেও বেঁচে যাচ্ছেন, কিন্তু নন ম্যাপিং, এই যে 3টে পর্যায়ে, তাহলে সবচেয়ে মানে কারা শিওর যে তাদেরকে হিয়ারিংয়ে যেতেই হবে? হিয়ারিংয়ে যেতেই হবে, ধরুন যাদের সেলফও নেই, প্রজেনি নেই, তাদেরকে হিয়ারিংয়ে, নন ম্যাপিং যারা হয়েছে, নন ম্যাপিং যারা হচ্ছে তাদেরকে আমাদের এটা মানে আমিও নিজে কনফিউজড, আমাদের ওপরের মহল যারা তারাও কনফিউজড, মানে এই ব্যাপারে একটার পর একটা তথ্য বারবার চেঞ্জ হচ্ছে আর কি। একবার বলছেন তাদের নাও হতে পারে, হয়তো দেখা গেল যে এবার কি হচ্ছে, এআই মারফত এই টোটাল ব্যাপারটা মানে ভেরিফাই হয়ে আমাদের কাছে সেটা আসছে যে এর তথ্যটা আমরা ঠিক মিসম্যাচ হচ্ছে, বাবার সঙ্গে ম্যাচ হচ্ছে না, নামের সঙ্গে ম্যাচ হচ্ছে না। আমার ক্ষেত্রে যেন হচ্ছে, আমার নাম চিরঞ্জীব, আমার ওখানে চিরনীব হয়ে আছে আর কি, ম্যাচ হচ্ছে না, এটা ভেরিফাই করুন। সেই তথ্যটা এখন ভেরিফাইয়ের কাজটা এখন চলছে, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো হয়েছে সেইগুলোর তথ্য ভেরিফাইয়ের মানে সেটা হচ্ছে আর কি। তারপর ওইটা হওয়ার পর ওনারা দেখবেন যে কতগুলো মানুষ আমরা আমাদের হিয়ারিংয়ে ডাকছি, তার মধ্যে কতগুলো মানুষকে ছাড় দেওয়া যায়, সেই অনুযায়ী ওনারা একটা ডিসিশন নিয়ে তারপর মনে হয় সেইটা ডিসিশন নেবেন ওনারা আর কি। মানে নামের ক্ষেত্রে আপনারা এখন ভেরিফাই করছেন, অর্থাৎ যেগুলো ম্যাপিং হয়েছে, ম্যাপিংয়ের পরেও দেখা যাচ্ছে যে এবার গরমিল থাকছে, সেগুলোর ক্ষেত্রে আপনাদের এখন কাজ মানে 11 তারিখ চলে গেছে কিন্তু আপনাদের কাজ এখনো শেষ হয়নি, কাজ আপনাদের চলছে এখন। তাহলে স্পেসিফিক কোন কোন কাজগুলো করতে হচ্ছে মূলত? দেখুন 11 তারিখের পরও কিন্তু একটা দিন বাড়িয়েছিল, নির্বাচন 12 তারিখ করেছিল ডেটে, কারণ আমার ক্ষেত্রে দেখা গেছে যে 2জন মানুষ কিন্তু এই সময় মারা গেছেন। আচ্ছা, তো তারা বলছে যে এটা তো ঠিক যে এই এসআইয়ের দরকার আছে, এটা সাধারণ মানুষও বুঝেছেন, আমরা বুঝছি, সবাই বুঝতে পারছে এটা দরকার আছে। সেই জন্য তারা কি সচেতনভাবে আমাদেরকে ফোন করে বলছেন যে আমার বাবা মারা গেছেন বা আমার মা মারা গেছেন, তথ্যটা আমি দুজনকে নিয়ে এসে সেটা রোল ব্যাক করি, আবার সেটা আপলোড করে দিয়েছি। তো প্রশ্নটা কী করেছিলাম আমি সেখান থেকে, এখন কি কাজ করতে হচ্ছে? কাজ চলছে যেটা হচ্ছে এখন মেইনলি যেটা চলছে, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো দেখা যাচ্ছে আমাদের মোবাইলে এসছে, মানে অ্যাপের মাধ্যমে এসছে, সেইগুলোর কাজ চলছে। যেমন 45 বছর বয়স হয়ে গেছে, অথচ 2002 সালে তার নাম ছিল না। নির্বাচন কমিশন জানতে চাইছে কেন নাম ছিল না, কী কারণে, আপনি তাকে জিজ্ঞেস করুন। অনেকে বলছে যে আমি বাইরে ছিলাম, আমি করতে পারিনি, তুলতে পারিনি, সেই তথ্যটাই আমরা ভেরিফাই করছি। বা আমি জানি সে আমার বাড়ির পাশের লোক, সে বহু বছর ধরে এখানে আছে, আমি স্যাটিসফাইড তার সব কিছু শুনে, আমি ভেরিফাই করে দিলাম, না এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সুতরাং এই কাজগুলো এখন চলছে, এই ডিসক্রিপেন্সি যেগুলো হয়ে গেলে সেগুলোর ভেরিফাই। সংখ্যাটা কেমন দাঁড়াচ্ছে, কত ফর্ম আসছে? মানে আপনাদের জমা দিতে হয়েছে প্রায় 1100-1200 ফর্ম জমা দিতে হয়েছে, সেক্ষেত্রে আপনাদের কাছে আবার ফেরত আসছে কত ফর্ম? আর নামের ভুল 2002 আর 2025 নামের তো বেশিরভাগ মানুষেরই ভুল আছে, তো সেক্ষেত্রে সেই ফর্মগুলোকে আপনাদের কাছে আবার ফেরত আসছে না, সেগুলো আপনাদের আবার ঠিক করে আপলোড করতে হচ্ছে? দেখুন এইগুলো সব চেক করছে থ্রু এআই। এবার এআই তো বুঝতে পারছে না যে চিরনীবকে আর চিরঞ্জীবকে, ফলে ও তো দেখছে যে এটা ভুল আছে, এটা পাঠাও, চেক করো, ঠিক আছে। এই চেকিংগুলোই আর কি, মানে এআই যেটা বলে দিচ্ছে সেই অনুযায়ী আপনাদের কাছে সেটা হয়তো ঠিক নয়, মানে মানুষটা হয়তো ঠিক, তার তথ্য ঠিক, সব কিছু ঠিক, কিন্তু নামের বানান ভুল, কুমার ছিল কুমার নেই, এই রকম ক্ষেত্রে তাদেরকে ওই জিনিসগুলোকে আবার আমাদেরকে ভেরিফাই করতে হচ্ছে। যে একবার জিজ্ঞেস করুন, আমার ক্ষেত্রে একটা যেটা হচ্ছে, যেমন তার 2002 সালে একটা নাম ছিল, তখন তার নাম ছিল পল্লব, এখন তার নাম সে ভালোবেসে নাম রেখেছে পলাশ। এবার তার সঙ্গে আমি তাকে বলছি, তুমি ভাই তো আমাকে দেখাও, তোমার ডকুমেন্ট দেখাও, সে বলছে আমি কিছু করিনি। এবার সেক্ষেত্রে তাকে তো একটা কিছু দিতেই হবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটা এফিডেভিটের কপি, বা যে আমি নাম চেঞ্জ করেছি, তো সেটা না দেখালে তো তার ক্ষেত্রে মুশকিল। এই সচেতনতা তাদের থাকতে হবে, এই দায়িত্ববোধ তো তাদের থাকতে হবে। এই যে এতদিন ধরে কাজটা করছেন, কতটা চাপের মধ্যে আছেন এবং সব মিলিয়ে আপনার অভিজ্ঞতা কি হলো? প্রথমবার এই কাজ করছেন, পদে পদে নতুন কিছু তথ্য আসছে এবং তার পাশাপাশি মানুষের ভবিষ্যৎ জড়িয়ে আছে। একটা মানুষ যে ভোটাধিকার পাবে সেটাও কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে। তো কতটা চাপ
কতটা মানে এই কাজটা করতেও ভালোও লাগছে, সব মিলিয়ে আপনার অভিজ্ঞতা কেমন হচ্ছে? দেখুন, প্রথম দিকে সত্যিই বলছি একটু মানে অসুবিধা হচ্ছিল, কারণ আমরা শিক্ষকতা করি, শিক্ষকতার কাজ ছেড়ে এসে এইরকম একটা কাজ করতে দিয়েছে, সেটা সত্যি অসুবিধা হচ্ছিলো, চেঁচামেচি করছিলাম। কিন্তু করতে গিয়ে তারপর যখন কাজটা করছি আস্তে আস্তে ভালো লাগাতে শুরু হলো। মানে কীরকম যে বহু মানুষের কাছে যাচ্ছি, বহু মানুষের সঙ্গে পরিচিত হচ্ছি, তাদেরকে উপকার করলে, বিশেষ করে বয়স্ক মানুষরা যারা খুব টেনসড, প্যানিকড হয়ে আছে, তাদেরকে যখন সান্ত্বনা দিচ্ছি, যে তখন তাদের সেই মুখটা দেখলে ভাল লাগছে বেশ। ফলে টোটাল কাজটা করতে গিয়ে চাপ তো অবশ্যই ছিল, দিন রাত আমরা বুঝতে পারিনি, রাত 2টো, 2:30, 3টে পর্যন্ত কাজ করছি। আবার যখন চাপ দিচ্ছে ওখান থেকে আজকের মধ্যে দিতে হবে, সেই সময়টা খুব টাফ একটা সিচুয়েশন গেছে, এখনও যাচ্ছে। কিন্তু ওই কাজ করতে গিয়ে একটা বেশ অন্য রকমের কাজ করলাম। মানে লাইফ তো একই রকমভাবে চললে ভাল লাগে না, এটা অন্যার মধ্যে একটা বৈচিত্র্য যখনই এলো তখন বেশ একটা মজা, মানে আনন্দ করে কাজটা করছি বা এখনও পর্যন্ত করছি। কারণ আমি মনে করি যে প্রত্যেক মানুষের ডাইনামিক হওয়া উচিত, একই স্টেটে একই রকমভাবে করব। এই যে অনেকে মারা গেছেন, সত্যি যে কোনো মৃত্যু দুঃখজনক, এটা আমি তাদের পরিবারের প্রতি আমার সহানুভূতি আছে। কিন্তু আমরা যদি কাজটা সেই কাজের মতো করে করি, আনন্দ করে করি, আমার মনে হয় যে কাজটা তখন আর কাজ থাকে না, তখন সেটা সুন্দরভাবে করা যায় আর কি। এই যে যেটা বললাম যে প্রত্যেক মানুষ আসছেন, মানে তার সঙ্গে কথা বলছি, তাদের বিভিন্ন রকম সমস্যাও শুনছি, সেই সঙ্গে সঙ্গে একটা অন্যরকম একটা ফিলিংস তৈরি হচ্ছে, সত্যি কথা। আর কি বলবেন, এতদিন তো কাজ করলেন, আবারও মানে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের 2026-এর 14ই ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করতে হবে। মানুষ এখনও পর্যন্ত টেন্স আছে, তার কারণ 16ই ডিসেম্বর কি হবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি আবারও বলছি, চিন্তার কিচ্ছু নেই। হ্যাঁ, আপনাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখবে, এরকম ধরনের কোনো রকম ওই ব্যাপার কিচ্ছু নাই। এটা একটা ভোটার তালিকার একটা সংশোধন হচ্ছে, শুদ্ধিকরণের কাজ চলছে, মানে বলতে গেলে চলে। যেমনভাবে আমাদের সংবিধান সংশোধন হয়েছে, মোবাইল আপডেট হয়, তেমনিভাবে এটা আপডেট হচ্ছে। যেমন আমার এলাকায় আর কি 2008 সাল থেকে আপনার মৃত ভোটার ঢুকে বসে আছে। আমার মৃত ভোটারের তালিকা কম বেশি করে 160, শিফটেড, ডুপ্লিকেট, মানে অলরেডি এনরোল্ড, অন্য জায়গায় নাম আছে, এরকম সব মিলিয়ে আমার 313 জন আমার এই পার্টে 150 পার্টে পড়েছে। 1126 আমার টোটাল ভোটার। তো সেক্ষেত্রে তো এটা তো অবশ্যই দরকার ছিল, আর যে মানুষগুলো নেই তাদের নাম অহেতুক রেখে সেই সুযোগ সুবিধা থেকে আমাদের প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্ম তারা বঞ্চিত হচ্ছে, সেই জায়গায় তো অবশ্যই দরকার ছিল। আর মানুষকে বলবো, আপনারা প্যানিকড হবেন না, অবশ্যই আপনাদের দেশ, আপনাদের রাজ্য আপনারাই থাকবেন। শুধু এটা তালিকাটা সংশোধন হচ্ছে, একবার ঝালিয়ে নেওয়া হচ্ছে, ঘাবড়াবেন না সবাই। শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে হিয়ারিং যদি হয় কোথায় ডাকা হতে পারে, এখনো কি কোনো খবর আপনারা পেয়েছেন? একটা আভাস পেয়েছি যে এসডিও অফিস বা বিডিও অফিস, আমাদের যেমন ট্রেজারি বিল্ডিং আলিপুরে, ওখানে হওয়ার কথা। কিন্তু ওই যে বললাম যে এখনও পর্যন্ত ওনারাও সন্দিহানে আছেন যে কত মানুষকে হিয়ারিংয়ে ডাকা হবে, মানে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে মিলিয়ে সব কিছু মিলিয়ে কত মানুষকে ডাকা হবে তার ওপর নির্ভর করছে এটা কোথায় হবে। এটা হিউজ হয়, তাহলে একটা জায়গায় গিয়ে কী করে সম্ভব এটা, মানে ওনারাও এখনও সন্দিহান, আমরাও ওর কাছে সঠিক তথ্য নেই। তবে প্রাথমিকভাবে যেটা জেনেছি সেটা এসডি অফিস বা বিডিও অফিস, ওখানে গিয়েই এই হিয়ারিংটা হবে। অনেক ধন্যবাদ। 16 তারিখ খসড়া ভোটার তালিকার বেরোবে, যে সংশোধিত হচ্ছে ভোটার তালিকা তারই একটি তালিকা প্রকাশিত হবে। খসড়া ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে সেই ব্যক্তিকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে, এবং সেক্ষেত্রে যে 13 দফা নথি তার মধ্যে একটা নথি দিতে হবে। বারবার ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বৈধ ভোটার যারা, তাদের কোনো রকম চিন্তার কারণ নেই, তাদের ভোটাধিকার বাদ যাবে না। খসড়া ভোটার তালিকায় নাম না থাকলেও যেটা চূড়ান্ত ভোটার তালিকা অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত হবে, তাতে কিন্তু নাম থাকবে। তাই একদম চিন্তা নয়, একদম ভাবনা নয়, নাম থাকবে। যারা বৈধ ভোটার তাদের
কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই। যেমন ইলেকশন কমিশন বলছেন, তেমনই বলছেন বিএলওরাও, যারা বিগত 2-1 মাস ধরে এই কাজের সঙ্গে যুক্ত এবং 14ই ফেব্রুয়ারি পর্যন্ত তাদের এই কাজটা করতে হবে। অর্থাৎ তারাও কিন্তু সেই আশ্বাসটা দিচ্ছেন, তাই কোনো রকম ভয় পাবার কোনো কারণই নেই। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।